পুরো ক্লাসকে যে ওয়েদার এ ফ্যামিলি ওনস এ হাউস, এটার পসিবল অ্যান্সার হবে আসলে ইয়েস অর নো। তার মানে অ্যান্সারটাকে তুমি যদি একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আসলে একটা বাইনারি ভ্যারিয়েবল। এবং আম, এই ক্ষেত্রে যে আউটকামটা, বাইনারি আউটকামটা, এই বাইনারি আউটকামটা একটা ডিসক্রিট আউটকাম। কিন্তু একটু চিন্তা করো তো, এই যে একটা ফ্যামিলি একটা বাসা ওন করবে কিনা, এই যে সিদ্ধান্তটা বা এই ডিসিশনটা, এই ডিসিশন মেকিং প্রসেসটা কি ডিসক্রিট? একটু সবাইকে জিজ্ঞেস করছি এই প্রশ্নটা। আম, আমাদের একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটা একটা বাসা ওন করবে কিনা, এই যে সিদ্ধান্তটার যে একটা প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে সে সিদ্ধান্তটা গ্রহণ করে, এই প্রসেসটা, ডিসিশন মেকিং প্রসেসটা কি বাইনারি? আউটকামটা বাইনারি, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ডিসিশন মেকিং প্রসেসটা বাইনারি কিনা। হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার, প্রসেসটা বাইনারি নাও হতে পারে। সাচ এজ, তাসমিয়া, যদি একটু এক্সপ্লেন করো যে প্রসেসটা বাইনারি না। ফুললি এগ্রি। কেন স্যার, প্রসেস বাইনারি? স্যার যদি আমরা ধরি যে একটা মানে হাউস, মানে একটা ফ্যামিলি হাউস হোল্ড ওন করবে কিনা, এটা তাদের ইনকামের উপর ডিপেন্ড করে। অনেকের আছে যে হাই ইনকাম বাট তাদের বাসা ওন করার দরকার নেই, বা তারা সিদ্ধান্ত নিয়েছে যে না ঠিক আছে আমরা বাসা ওন করব না। কিংবা হচ্ছে যে যদি আমরা বলি যে ইনকাম এক হচ্ছে এক, মানে কি বলবো, কিছুটা বাড়লে বা 10% বাড়লে তাদের বাসা আর্ন করার টেন্ডেন্সিটা বেড়ে যায়। এই জিনিসটাও মানে সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না। সো স্যার, মানে ডিসিশন মেকিং প্রসেসটা বাইনারি মানে না হওয়ার ইয়েটাই বেশি। গুড। এটা বাইনারি না, বাট আউটকামটা বাইনারি। ইয়েস, তার মানে তাসমিয়া, আমরা যেটা বুঝতে পারছি যে রেজাল্টটা বাইনারি, আমার স্ট্যাটাসে যখন চলে আসবে তখন সেটা বাইনারি। কিন্তু আমি স্ট্যাটাস পর্যন্ত পৌঁছার যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়াটা কিন্তু বাইনারি না। সেই প্রক্রিয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই প্রক্রিয়াটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। এই প্রক্রিয়াটাতে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাতে, ফ্যামিলিটা তার ইনকামকে কনসিডার করে, তার সেভিংসকে, তার ওয়েলথকে কনসিডার করে, তার এডুকেশন লেভেলকে কনসিডার করে, ফ্যামিলিটার, লেটসে তার ফ্যামিলি সাইজ কেমন, মেম্বার কতজন, সেগুলিকে কনসিডার করে। দ্যাট মিনস দেয়ার আর লট অফ আদার ফ্যাক্টরস, যে ফ্যাক্টরগুলি এই ডিসিশন মেকিং প্রসেসটার যে একটা ইন্টারপ্লে আছে, সেই ইন্টারপ্লেটাতে তারা আসলে কন্ট্রিবিউট করার চেষ্টা করে। তার মানে given all these things, তার ইনকাম লেভেল, তার সেভিংস, এডুকেশন, ওয়েলথ, ফ্যামিলি স্ট্যাটাস, এক্সপেকটেশন, সে লোন পাবে কিনা, এই প্রত্যেকটা জিনিস আসলে গ্র্যাজুয়ালি তাকে ইনফরমেশন দেয়, যে ইনফরমেশনগুলির উপর বেস করে তার আসলে একটা বাসা কেনার বা একটা বাড়ি কেনার যে উইলিংনেস, সেই উইলিংনেসটাকে আস্তে আস্তে ফর্ম করে। তার মানে ডিসিশন মেকিং প্রসেসটার মধ্যে অনেকগুলি ভ্যারিয়েবল আছে, যেই ভ্যারিয়েবলগুলি কম্বাইনলি তার ডিসিশন মেকিং প্রসেসটাকে এফেক্ট করে, এবং একটা পর্যায়ে সে একটা বাড়ি কেনে বা একটা ফ্ল্যাট কিনে। তার মানে আমরা যে অবজার্ভড আউটকামটা দেখতে পাচ্ছি, বা আমি যে ডেটা কালেক্ট করেছি যে তার বাসা আছে কিনা, তার ফ্ল্যাট আছে কিনা, এই সিদ্ধান্তটা ডিসক্রিট। কিন্তু ওই ফ্যামিলিটা এই সিদ্ধান্তটাতে পৌঁছানোর ক্ষেত্রে যে প্রক্রিয়াটা সে ফলো করেছে, সেই প্রক্রিয়াটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সে গিয়েছে। তার মানে ওই কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু ডিসক্রিট না। তাহলে এই যে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে গিয়ে সে একটা সিদ্ধান্তে পৌঁছালো, আমরা এতদিন যে লজিক মডেলটাকে ইউজ করলাম, সেই লজিক মডেলটা আসলে এই পদ্ধতিটাকে হয়তো ইগনোর করতেছে, বা একটা যে কন্টিনিউয়াস ফিচার আছে এই ডিসিশনটার, এই কন্টিনিউয়াস আসপেক্টটাকে বা ফিচারটাকে সে আসলে ইগনোর করতেছে। অ্যান্ড হিয়ার কামস দ্য আইডিয়া অফ দি প্রবিট মডেল। তার মানে আমরা আহ, আমাদের সিস্টেমটার মধ্যে বা আলোচনাটার মধ্যে বা আমাদের মডেলিং এক্সারসাইজটার মধ্যে আমরা একটা আসপেক্ট অ্যাড করার চেষ্টা করছি, যে আসপেক্টটা বলছে যে আমি একটা বাসা ওন করছি কিনা, আমার ফ্যামিলি একটা ফ্ল্যাট ওন করছে কিনা, এই সিদ্ধান্ত প্রক্রিয়াটা যে গ্রহণ করা হয়েছে, সেই সিদ্ধান্ত প্রক্রিয়াটা আসলে কন্টিনিউয়াস একটা প্রসেসের মাধ্যমে হয়েছে, এবং সেই প্রসেসটাকে আমি আমার মডেলিং এক্সারসাইজের মধ্যে বা আলোচনার মধ্যে আমি নিয়ে আসতে চাই। সুতরাং
আমাদের মডেলিং এক্সারসাইজের এই পর্যায়ে যে প্রশ্নটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে হাউ টু ক্যাপচার দিস ডিসিশন মেকিং প্রসেস উইচ ইজ কন্টিনিউয়াস ইন নেচার উইথ দ্য ফাইনাল বাইনারি আউটকাম। অর্থাৎ আমার এই ডিসিশন মেকিং প্রসেসটাকে আমি আমার মডেলিং এক্সারসাইজের মধ্যে কিভাবে ক্যাপচার করতে পারি, যে ডিসিশন মেকিং প্রসেসটা নেচার হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু তার আউটকামটা হচ্ছে বাইনারি। আম, তাইলে আমরা ধরে নিই, চলো আমাদের আলোচনার সুবিধার্থে, যে প্রত্যেকটা ফ্যামিলির একটা ইনভিজিবল বা আনঅবজার্ভড স্কোর আছে, তাদের মনে মনে তারা একটা স্কোর ঠিক করে নেয়, যে স্কোরটা ইন্ডিকেট করছে ওই ফ্যামিলিটার একটা বাসা কেনার ডিজায়ার কতটুকু বা উইলিংনেস কতটুকু। ঠিক আছে? এবং এই স্কোরটাকে আমরা অবজার্ভ করি না, আমরা যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে ওই ফ্যামিলিটার আসলে বাসা আছে কি নাই। কিন্তু ওই ফ্যামিলিটার অবশ্যই বাহাইন্ড দ্য সিন তার মনে মনে একটা স্কোর আছে, যে স্কোরটা ইন্ডিকেট করছে তার ডিজায়ারটা বা উইলিংনেসটা আসলে কতটুকু স্ট্রং ওই বাসাটা পারচেজ করার যে সিদ্ধান্তটা সে নিবে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে। তার মানে আহ, যে ইনভিজিবল স্কোরটাকে আমরা কনসিডার করছি এখন, সেই ইনভিজিবল স্কোরটাকে আমরা হয়তো একটা লেটেন্ট ভ্যারিয়েবল বলতে পারি, যে লেটেন্ট ভ্যারিয়েবলটাকে আমরা আসলে অবজার্ভ করছি না, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লেটেন্ট ভ্যারিয়েবলটাকে বা এই ইনভিজিবল স্কোরটাকে আসলে ইনকর্পোরেট করা আমাদের মডেলিং এক্সারসাইজের মধ্যে। সুতরাং তুমি এই স্লাইডের মধ্যে যেই মডেলটা দেখতে পাচ্ছ, এই মডেলটার মধ্যে যে আই আই যে ইন্ডেক্সটা তুমি দেখতে পাচ্ছ, এই আই ইন্ডেক্সটা, সরি লেট মি জাস্ট চেঞ্জ মাই কালার, এখানে আমি একটু আমার কালারটাকে চেঞ্জ করে নিই, তাহলে তুমি দেখতে পাবে ঠিকভাবে। এই যে ইন্ডেক্সটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই ইন্ডেক্সটা হচ্ছে আমাদের সেই লেটেন্ট ভ্যারিয়েবল বা আনঅবজার্ভড ভ্যারিয়েবল বা হিডেন ভ্যারিয়েবল, যেটা একটা কন্টিনিউয়াস নাম্বার ইন্ডিকেট করছে প্রত্যেকটা ফ্যামিলির ব্যাক অফ দি মাইন্ড তার এই নাম্বারটা আছে। ঠিক আছে? এবং আমরা যেটা করছি, আমরা বলছি যে এই কন্টিনিউয়াস নাম্বারটা বা আই ইজ এ ফাংশন অফ এক্সআই, অর ইট কুড বি এক্সআই কুড বি ইনকাম হিয়ার অর এনি আদার ভ্যারিয়েবল। এবং আমাদের ফাংশনাল ফর্মটা হচ্ছে এরকম, আই ইকুয়াল টু বেটা ওয়ান প্লাস বেটা টু এক্সআই। নাও এখানে স্ট্রাকচারটা কিরকম, ফাংশনটার স্ট্রাকচারটা হচ্ছে, ফর এক্সাম্পল ইনকাম যদি তার বাড়ে, এক্স কে তুমি যদি ইনকাম বলো, তাহলে ইফ এক্স গোজ আপ, কোনো কারণে যদি এক্স এর ভ্যালু বাড়তে থাকে বা ইনকাম লেভেল যদি বাড়তে থাকে, তাহলে সেই হাউস হোল্ডটার ইন্ডেক্সের যে ভ্যালু বা স্কোরের যে ভ্যালু, সেই আই এর ভ্যালুটাও কি হতে থাকে, বাড়তে থাকে। এবং দ্য হায়ার দ্য ভ্যালু অফ আই, দ্য হায়ার উইল বি দ্য ডিজায়ার টু ইউনো বাই এ হাউস, হায়ার উইল বি দ্য উইলিংনেস টু বাই এ হাউস। একইভাবে এক্স কে হয়তো তুমি এডুকেশন বলতে পারো, এক্স কে তুমি হয়তো লেটস এ লোন পাওয়ার প্রবাবিলিটি বলতে পারো, এক্স কে তুমি ওয়েলথ বলতে পারো। এই প্রত্যেকটা জিনিস যত বাড়ছে, তুমি বলছো যে ওই ফ্যামিলিটার ইনভিজিবল স্কোরের ভ্যালু তত বাড়ছে, এবং তার বাসা কেনার যে উইলিংনেস বা বাসা কেনার তার যে ডিজায়ার বা ইচ্ছা, সেটাও আসলে বাড়ছে। এখন আমাদের তাহলে জিনিসটাকে আরেকটু স্ট্রাকচার করা প্রয়োজন। আমরা তো এটা মোটামুটি স্টোরি আকারে ব্যাপারটা বলতে পারলাম, কিন্তু সেটাকে হয়তো আরেকটু স্ট্রাকচারের মধ্যে আমাদের ফেলা দরকার। সেটা হচ্ছে যে স্কোরের ভ্যালু আসলে কতটুকু বাড়লে আমি বলবো যে সে একটা বাসা ওন করবে। কারণ তুমি তো যে আউটকামটা দেখতে পাও, সে আউটকামটা তো বেসিক্যালি ডিসক্রিট, আউটকামটা তো আর কন্টিনিউয়াস না। তোমার স্কোরটা কন্টিনিউয়াস, কিন্তু আউটকামটা তো ডিসক্রিট, আউটকামটা তো ডেফিনিটিভ। তাহলে এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে ফেলার জন্য আমার মনে হয় একটা আইডেন্টিফিকেশন আমাদের দরকার, যে হাউ হাই ইজ এনাফ হাই that a household is going to buy the a family is going to buy the household. So how high score is enough high, with that level you can certain that the family is going to buy a house. So এই পার্টিকুলার আইডেন্টিফিকেশনটা আমাকে করা প্রয়োজন। ইয়েস নাফিজ, আই ক্যান সি ইউর হ্যান্ড। স্যার, স্যার এই ভ্যারিয়েবলের ব্যাপারটা স্যার আরেকটু একটু এক্সপ্লেন করা যাবে? স্যার যে লেটেন্ট ভ্যারিয়েবল যেটা বললেন স্যার, আই যেটা। ওকে, নাফিসের রিকোয়েস্ট অনুযায়ী আমরা ভ্যারিয়েবলটাকে আরেকবার এক্সপ্লেন করছি। আমরা আম, আহ, আমরা বলছিলাম যে প্রত্যেকটা হাউস হোল্ডের
যে হাউস ওনিং ডিসিশন, সেই ডিসিশনটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আমরা ডিসিশনটাকে নিতে দেখি। সো আমরা যেটা করতে চাই, এই ডিসিশন মেকিং প্রসেসটা যে কন্টিনিউয়াস, সেই ডিসিশন মেকিং প্রসেস আসপেক্টটাকে আমি আমার মডেলিং এক্সারসাইজের মধ্যে নিয়ে আসতে চাই। সুতরাং আমরা বললাম যে ধরে নেই প্রত্যেকটা হাউস হোল্ডের একটা ইনভিজিবল স্কোর আছে বা আনঅবজারভেবল স্কোর আছে। ব্যাক অফ দি মাইন্ড হাউস হোল্ড সেই স্কোরটা ক্যালকুলেট করে, এবং সেই স্কোরটা ডিপেন্ড করতে পারে তার ইনকাম লেভেলের উপরে, তার এডুকেশন লেভেলের উপরে, তার অন্য অনেকগুলি ফ্যাক্টরের উপরে তার সেই স্কোরটা ডিপেন্ড করতে পারে। এবং লেটসে সেই স্কোরটা আমরা ডিনোট করছি হচ্ছে আই, এই ভ্যারিয়েবলটা দিয়ে আমরা স্কোরটা ডিনোট করছি। সো আই ইজ এ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, যেটা প্রত্যেকটা হাউস হোল্ডের জন্য তার হাউস ওন করার বা হাউস পারচেজ করার যে ডিজায়ার বা উইলিংনেসটা কেমন, সেটাকে সে ইন্ডিকেট করে এই নাম্বারটা দিয়ে। ঠিক আছে? এবং এই নাম্বারটা ক্যান বি ফাংশন অফ এক্স, অ্যান্ড দ্যাট এক্স ক্যান বি এনিথিং। হাউস হোল্ড ফ্যামিলির ইনকাম লেভেল হইতে পারে, এডুকেশন হইতে পারে, দ্যাট ক্যান বি এনিথিং। এবং বিহেভিয়ারটা কেমন, যে যদি ফ্যামিলির ইনকাম লেভেল বাড়ে, তাহলে হাউস হোল্ডের ডিজায়ার টু ওন a house will also increase, এবং it means the value of I will also increase. হাউসহোল্ডের যদি এডুকেশন লেভেল বাড়ে, তাহলে তার আর্নিং লেভেল বাড়বে, এবং অবভিয়াসলি তার যদি আর্নিং লেভেল বাড়ে, দ্য ডিজায়ার টু বাই এ ফ্ল্যাট অর বাই এ হাউস উইল ইনক্রিজ, এবং ডেফিনেটলি তার স্কোরের ভ্যালু তখন কি হবে, বাড়তে থাকবে। তো আমরা বললাম যে এটাকে আরেকটু ফর্মালাইজ করতে হলে আমার জানা দরকার যে হাউ হাই স্কোর ইজ হাই এনাফ that the household will become certain that I will buy a house. কতটুকু হাই হলে আমি বলবো যে এই স্কোরটা যথেষ্ট হাই হয়েছে, এবং হাউসহোল্ড এই হাই লেভেল অফ স্কোরে সে হাউস কেনার বিষয়ে একটা ডেফিনেট সিদ্ধান্ত নিবে যে সে বাসাটা কিনবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, চলো বলি যে আমরা একটা থ্রেশহোল্ড আইডেন্টিফাই করি। লেটস সে দ্য থ্রেশহোল্ড ইজ ডিটারমাইন্ড অ্যাজ আই স্টার। সো আমি অবভিয়াসলি, যেহেতু আই নিজে অবজারভেবল না, আই যেহেতু আনঅবজার্ভড, I star definitely is unobserved. So all these things are abstract. That's fully understandable. So আমরা জাস্ট বলছি I star is a scale, is a particular threshold level. যদি আমার ইন্ডিভিজুয়াল ফ্যামিলিগুলির আয়ের ভ্যালু আই স্টার থেকে বেশি হয়, তাহলে নিশ্চিতভাবে আমি বলবো যে সেই ফ্যামিলিগুলি একটা বাসা ওন করবে। আর যদি আই স্টারের ভ্যালু আই আয়ের ভ্যালু আই স্টার থেকে ছোট হয়, তাহলে তারা সেই বাসাটা ওন করছে না, বা তারা বাসা পারচেজ করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা তারা নেগেটিভলি নিচ্ছে। এবং এই স্কোরটা, অর্থাৎ আই যে ভ্যারিয়েবলটা, এই আই ভ্যারিয়েবলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, একটা আনঅবজার্ভ ভ্যারিয়েবল, এবং সেই আনঅবজার্ভ ভ্যারিয়েবলটা ইন লার্জ স্যাম্পল দ্যাট হ্যাজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এখন দেখো, পার্টিকুলারলি এই অবস্থায় তুমি যে জিনিসটা পেয়েছো এখন পর্যন্ত সামারি করে, সেটা হচ্ছে একটা আনঅবজার্ভড ভ্যারিয়েবল আই আমি পেয়েছি। যদি এই আই একটা থ্রেশহোল্ড আই স্টার এটার থেকে ছোট হয়, সো আই ইজ কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু এটার কারণে আমি যে সিদ্ধান্তটা দেখতে পাচ্ছি ফ্যামিলির, সেই সিদ্ধান্তটা হচ্ছে তার কোনো বাসা নাই, নো হাউস। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা একটা পেলাম। আরেকটা হচ্ছে, যদি ইন্ডিভিজুয়াল ফ্যামিলিগুলোর আই, তার স্কোর আই স্টার থেকে সাফিসিয়েন্টলি বড় হয়, বা অ্যাটলিস্ট তার সমান হয়, তাহলে অবশ্যই সেই বাসাটা, সেই ফ্যামিলিটার একটা বাসা থাকবে। ওকে? এতটুকু পর্যন্ত আমরা পুরো আলোচনাটা বুঝতে পারছি। কিন্তু এখানে খুব দুইটা ইম্পর্টেন্ট অবজারভেশন আছে। প্র্যাকটিক্যালি তুমি যদি চিন্তা করো, কি সে দুইটা ইম্পর্টেন্ট অবজারভেশন? ফার্স্ট অবজারভেশন হচ্ছে, এই যে লেটেন্ট ভ্যারিয়েবল আই, এই লেটেন্ট ভ্যারিয়েবল আইটা ডিরেক্টলি অবজারভেবল না, ইটস অ্যান ইনভিজিবল স্কোর। আমি সেই স্কোরটাকে অবজার্ভ করতে পারি না, সেই স্কোরটা সম্পর্কে আমার কাছে কোনো নাম্বার নাই, কোনো ইনফরমেশন নাই। আমি জানি স্কোরটা কন্টিনিউয়াস হবে, আমি জানি হাউসহোল্ডগুলি তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে স্কোরটাকে ব্যাক অফ দি মাইন্ড সে হয়তো ক্যালকুলেট করে, কিন্তু এই স্কোরটার কোনো অবজারভেবল নাম্বার আমার কাছে নাই। দ্যাটস ওয়ান পয়েন্ট, and or one important issue. And what is the other important issue? The other important issue is, although we know the observables such as আমরা ইনকাম লেভেল জানি, এক্স এর ডেটা আমি কালেক্ট করি, we know the education level, we know the wealth, we know the household size, all those observables, although we know all those observables, আমরা এগুলি জানার পরেও we won't be able to perfectly
প্রেডিক্ট দি বাইনারি আউটকাম। হাউসহোল্ডে বা ফ্যামিলিগুলির যে হাউস ওনিং ডিসিশন, সেই হাউস ওনিং ডিসিশনকে তুমি পারফেক্টলি প্রেডিক্ট করা তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, ইভেন দো তুমি অবজারভেবল অনেকগুলি ইনফরমেশন তোমার কাছে আছে। এবং এটার পিছনের কারণটা কি, এই যে সেকেন্ড রিজনটা আমি বললাম, যে দুইটা ইস্যু বললাম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আই অবজারভেবল না, দ্যাটস ওয়ান ইম্পর্টেন্ট ইস্যু, অ্যান্ড দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু ইজ ইভেন দো ইউ ক্যান হ্যাভ ভ্যালুজ ফর এক্স, বিভিন্ন এক্স হইতে পারে, x1 থেকে xn পর্যন্ত তোমার ভ্যারিয়েবল থাকতে পারে, ইভেন দো ইউ হ্যাভ n নাম্বার অফ অবজারভেবল এক্স ভ্যালুজ, তোমার পক্ষে তারপরও এই যে হাউস ওনিং স্ট্যাটাস এটাকে পারফেক্টলি প্রেডিক্ট করা তোমার বা মডেলিং করা তোমার পক্ষে সম্ভব না। সেটার পিছনের কারণটা কি? এটার পিছনের কারণ হচ্ছে, তুমি খেয়াল করে দেখো তো, আহ, দুইটা ফ্যামিলি যদি তাদের ইনকাম লেভেল সেম থাকে, আহ, দুইটা ফ্যামিলিরই কি বাসা ওন করতে হবে? ইজ ইট নেসেসারি? হোয়াট ডু ইউ থিঙ্ক? A question for all of you. You have two families, both have the same amount of income. Do you think uh, both of them have to have a house, or both of them will buy a house? What do you think? স্যার আরো অনেক ফ্যাক্টর স্যার আছে, যেরকম যদি হচ্ছে এরকম হয় যে হচ্ছে যে এলাকায় মানে থাকে ওই এলাকায় হচ্ছে বাড়ি বাড়ি বানানোর কস্ট বেশি, অথবা ওদের প্রয়োজন অত নাই কারণ ফ্যামিলি সাইজ ছোট। এক্স্যাক্টলি। তার মানে শুধু ইনকাম লেভেল, শুধু এডুকেশন লেভেল বা শুধু ওয়েলথ কিন্তু আসলে একটা ফ্যামিলির হাউস ওনিং ডিসিশনকে আসলে ডিটারমাইন করে না। দেয়ার আর লট অফ আদার আনঅবজার্ভড ফ্যাক্টরস, এবং ওই আনঅবজার্ভড ফ্যাক্টর উইল অলওয়েজ রিমেইন, সেটা সবসময় কি থাকবে। তার মানে আমরা যদি দেখি যে একই ইনকাম লেভেলে তুমি দেখবা ইউ ক্যান হ্যাভ মাল্টিপল হাউস হোল্ডস, যাদের কারো কারো হয়তো বাসা আছে, কারো কারো হয়তো বাসা নাই। তার মানে যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে টু ফ্যামিলিজ, while both of the families earn same level of income, they don't necessarily have to own a house, because there will always be some inherent differences in terms of the family characteristics. এবং এই পার্টিকুলার র্যান্ডমনেসটাই ইট অ্যালাউজ ইউ টু ইন্ট্রোডিউস দ্য প্রবাবিলিটি ইন দ্য সিস্টেম। সো আমরা কখনোই কোনোভাবে নিশ্চিত হয়ে বলতে পারবো না, লেটস সে তুমি যদি বলো যে 40,000 টাকা হচ্ছে আমার থ্রেশহোল্ড লেভেল অফ ইনকাম, তুমি কোনোভাবে বলতে পারবো না ডেফিনেটলি যে একটা ফ্যামিলি 40,000 টাকা ইনকাম করলে সে সেই ফ্যামিলিটা দে উইল মাস্ট বাই এ হাউস। এটা আমি ডেফিনেটলি কখনোই বলতে পারি না, বিকজ আমার হাউস ওনিং ডিসিশনকে পারফেক্টলি প্রেডিক্ট করা ইনকাম দিয়ে বা অন্য যে কোনো ভ্যারিয়েবল দিয়ে সম্ভব না, because there will always be some sort of randomness in terms of the family characteristics, and that randomness will true across the families where you have collected the data. সুতরাং আমি বরঞ্চ এইটা না বলে যে একটা ফ্যামিলির সার্টেন লেভেল অফ ইনকাম হলে সে ডেফিনেটলি বাসা কিনবে, একটা ফ্যামিলির ইন্ডেক্স স্কোর আই স্টার থেকে বড় হলে সে ডেফিনেটলি বাসা কিনবে, এটা না বলে বরঞ্চ আমি হয়তো এটা বলতে পারি যে if a family earns a sufficient as a specific amount of income, the family has a certain chance of buying a house. অর্থাৎ তুমি ডেফিনিট না হয়ে তুমি বরঞ্চ প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারো। এখানে তুমি হয়তো বলতে পারো যে হ্যাঁ, একটা ফ্যামিলি যদি লেটস সে মান্থলি 40,000 টাকা ইনকাম করে, তাইলে দেয়ার ইজ লেটস সে 70% চান্স দ্যাট দি ফ্যামিলি মাইট ওন এ হাউস। অথবা এইভাবে হয়তো বলতে পারো যে আমাদের যে ইনভিজিবল স্কোরটা আছে, সেই ইনভিজিবল স্কোরটা যদি আই স্টারকে বা থ্রেশহোল্ডটাকে এক্সিড করে, তাইলে হয়তো 70% চান্স আছে যে দ্যাট পার্টিকুলার ফ্যামিলি মাইট ওন এ হাউস। তার মানে আমরা যেটা করার চেষ্টা করতেছি এখানে সেটা হচ্ছে যে ইনভিজিবল স্কোরটা আমাদের কাছে ছিল, সেই ইনভিজিবল স্কোরটাকে আমি বলছি যে হাউসহোল্ডগুলির ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে, ইভেন উইথ দি সেম লেভেল অফ ইনকাম, দিস ইনভিজিবল স্কোর মাইট ভ্যারি অ্যাক্রস দি হাউসহোল্ড। এবং এই ভ্যারিয়েশনটার কারণে আমি হাউসহোল্ড ওনিং ডিসিশনটাকে পারফেক্টলি আমি প্রেডিক্ট করতে পারছি না। যেহেতু আমি পারফেক্টলি প্রেডিক্ট করতে পারছি না, সেহেতু আমি প্রবাবিলিটি ইন্ট্রোডিউস করছি, এবং আমি প্রবাবিলিটি ইন্ট্রোডিউস করে বলছি যে হোয়াট উড বি দ্য চান্স অফ a family of have what would be the chance of a family of having a house of
or of owning a house if the index score, crosses that threshold level. So তুমি instead of be definitive, তুমি তোমার স্টেটমেন্টটাকে প্রবাবিলিটি আকারে বলার চেষ্টা করছো এবং তুমি করেসপন্ডিং প্রবাবিলিটিটাকে আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করছো। সো আমি যেটা করতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে আমি হয়তো আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে একটা ফ্যামিলি যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম আর্ন করে এবং সেই ইনকামটা যদি হয় ধরো $40,000 অর 40,000 টাকা, সেই 40,000 টাকা ফ্যামিলির করেসপন্ডিং ইন্ডেক্স স্কোর কত সেটা আমি জানার চেষ্টা করছি এবং সেই ইন্ডেক্স স্কোরটা সাথে আমি ইন্ডেক্স স্কোরটাকে হয়তো আমি কম্পেয়ার করছি একটা থ্রেশহোল্ডের সাথে এবং বের করার চেষ্টা করছি যে হোয়াট প্রপোর্শন অফ হাউসহোল্ড যদি এই থ্রেশহোল্ডটাকে এক্সিড করে তারা একটা বাসা পারচেজ করে সেটা জানার চেষ্টা করছি এবং যেই প্রপোর্শন অফ হাউসহোল্ড এই বাসাটা পারচেজ করছে সেই প্রপোর্শনটাকে আমরা বলছি আমাদের প্রবাবিলিটি। সুতরাং আমার এই প্রবাবিলিটিটাকে ইন্ট্রোডিউস করার জন্য এই মডেলটার মধ্যে উই নিড টু হ্যাভ দি নর্মাল ডিস্ট্রিবিউশন। এবং তুমি এখানে যে বলছো যে আই ইজ ডিস্ট্রিবিউটেড এজ নর্মালি ইয়োর ইন্ডেক্স স্কোর, যেটাকে তুমি অবজার্ভ করো না কিন্তু এটা ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা তুমি জানো, সেই ডিস্ট্রিবিউশনটা নর্মাল, সেই নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করে তুমি প্রবাবিলিটিটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। তার মানে আমরা যদি একটু ইলাস্ট্রেশনের দিকে যাই, খেয়াল করে দেখো বিফোর গোয়িং টু দ্য ম্যাথ, তুমি যদি ইলাস্ট্রেশনের দিকে যাও, ধরো তুমি বলছো যে একটা হাউসহোল্ড যার ইনকাম 40,000 টাকা পার মান্থ তোমার কাছে আছে, বা একটা ফ্যামিলি যার ইনকাম 40,000 টাকা পার মান্থ আছে, তুমি এই হাউসহোল্ডটার একটা বাসা ওন করার প্রবাবিলিটিটা কত সেটা তুমি জানতে চাও। কিন্তু তুমি এই প্রবাবিলিটিটা বের করার আগে তার যে ডিসিশন মেকিং প্রসেস, সেই ডিসিশন মেকিং প্রসেসটাকে তুমি আসলে কনসিডার করতে চাও। তো তুমি বলছো যে ওই হাউসহোল্ডটার একটা ইন্ডেক্স স্কোর আছে, আমি আসলে ইন্ডেক্স স্কোরটা কত ওই হাউসহোল্ডটার সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে হাউসহোল্ডগুলির যে ইন্ডেক্স স্কোর, ওভারঅল ইন্ডেক্স স্কোর, সেই ওভারঅল ইন্ডেক্স স্কোরটা এরকম নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? এবং ধরো এই 40,000 যে ইনকাম লেভেল আছে, সেই 40,000 ইনকাম লেভেলে আই মাইট হ্যাভ 100 ফ্যামিলিজ, আমার হয়তো 100টা ফ্যামিলি আছে যাদের ইনকাম লেভেল 40,000 এবং সেই 100টা ফ্যামিলির যে ইন্ডেক্স স্কোর, সেই ইন্ডেক্স স্কোর হয়তো লেটসে 40 থেকে 60-র মধ্যে হয়তো ভ্যারি করে এবং তুমি বলছো যে তোমার থ্রেশহোল্ড লেভেল হচ্ছে 50, অর্থাৎ যদি কোনো একটা হাউসহোল্ডের থ্রেশহোল্ড লেভেল 50-র বেশি হয়, ইন্ডেক্স স্কোরের থ্রেশহোল্ড, ইন্ডেক্স স্কোরের ভ্যালু যদি এই থ্রেশহোল্ড লেভেলের চেয়ে বেশি হয়, 50-র বেশি হয়, তাহলে সে অবভিয়াসলি একটা বাসা ওন করছে, ঠিক আছে? তাইলে তুমি জানতে চাও যদি প্রবাবিলিটি অফ ওনিং এ হাউস, তুমি আসলে কি বের করার চেষ্টা করো? এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ আমার এই নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভের নিচে 50-র উপরে ডান দিকে যে এরিয়াটা আছে সেই এরিয়ার মেজারমেন্টটা আমি বের করার চেষ্টা করি। তার মানে তুমি যেটা করছো, এসেনশিয়ালি তুমি যেই কাজটা করছো সেটা হচ্ছে তুমি আসলে খোঁজার চেষ্টা করছো যে হোয়াট প্রপোর্শন অফ হাউসহোল্ড হ্যাজ ইন্ডেক্স স্কোর ওভার দিস থ্রেশহোল্ড লেভেল, এই থ্রেশহোল্ড লেভেলের বেশি কত পার্সেন্ট হাউসহোল্ড তোমার কাছে আছে বা কত প্রপোর্শন তোমার কাছে আছে, এবং সেই প্রপোর্শনটাই তোমাকে বলতেছে যে প্রবাবিলিটি অফ ওনিং এ হাউস। এটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে এই কাজটা আমার জন্য খুব বেশি সহজ হয়ে যেত যদি এই যে 40, 50, 60 এই নাম্বারগুলি যদি আমার জন্য অবজারভেবল হতো। সুতরাং আমাদের যে ডেটা আমরা কালেক্ট করেছি সেই ডেটা থেকে আমরা শুধু বাইনারি আউটকামটা কালেক্ট করতে পেরেছি, তার বাসা আছে কি নাই এটা শুধু আমরা কালেক্ট করতে পেরেছি। আমাদের কাছে লেটেন্ট স্কোর বা ইনভিজিবল স্কোরগুলো, এই প্রত্যেকটা হাউসহোল্ডের বিভিন্ন ইনকাম লেভেলে তার স্কোর কত, সেই স্কোরগুলি আমাদের কাছে আসলে নাই। সুতরাং আমাদের টাস্ক যেটা সেটা হচ্ছে যে আমাকে গিভেন ইনফরমেশনের উপর বেস করে স্কোরটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে তুমি আসলে রিভার্স ওয়েতে যাচ্ছ। সো নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এখানে যদি সরাসরি তুমি অ্যাপ্লাই করতে, এখানে যে মডেলটা আমরা একটু আগে দেখলাম, এখানে যে মডেলটা আমরা একটু আগে এখানে লিখেছিলাম, আমরা যদি এই মডেলটাকে সরাসরি অ্যাপ্লাই করতে পারতাম তাহলে আসলে আমরা কি করার চেষ্টা করতাম, সেখানে ইনকাম দিয়ে ইন্ডেক্স স্কোরটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করতাম, কিন্তু সেই ইন্ডেক্স স্কোরটা আমার জন্য কি আনঅবজারভেবল, আমার কাছে ইন্ডেক্স স্কোরটা নাই। সো যদি থাকতো তাহলে আমি ইন্ডেক্স স্কোরটা দিয়ে
আমি প্রবাবিলিটিটাকে এস্টিমেট করার চেষ্টা করতাম। দ্যাট ওয়াজ দ্য ডিরেক্ট ওয়ে। এবং নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা নর্মাল সিডিএফ একটা কনভার্টার হিসাবে কাজ করতো। কিভাবে? আমি আমার ইন্ডেক্স কোডটাকে আমরা ইউজ প্রবাবিলিটিটাকে আমি ইউজ করতে ইন্ডেক্স কোডটাকে আমি ইউজ করতাম প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য। সো নর্মাল সিডিএফ উড বি ওয়ার্কিং অ্যাজ এ কনভার্টার ওয়ার তুমি এটাকে ব্যবহার করে ইন্ডেক্স কোডটাকে ট্রান্সফার করতে, কিসে? প্রবাবিলিটিতে তুমি ট্রান্সফার করতে বা কনভার্ট করতে তুমি প্রবাবিলিটিতে। কিন্তু ঘটনাটা এখানে এখন জাস্ট অপোজিট হয়ে গেছে। কিভাবে অপোজিট হয়েছে? বিকজ তোমার কাছে এই মডেলটা রান করার জন্য তোমার যে ইন্ডেক্সের ভ্যালুগুলি দরকার ছিল, তোমার কাছে আসলে ইন্ডেক্সের ভ্যালু নাই। তোমার কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটিটা আমার কাছে আছে। হোয়াট প্রপোর্শন অফ হাউস হোল্ড ওনস, হোয়াট প্রপোর্শন অফ ফ্যামিলি ওনস এ হাউস, এই ইনফরমেশনটা আমার কাছে আছে। তাহলে আমাকে যেটা করতে হয়, এই নর্মাল সিডিএফটাকে ইনভার্স করে ফেলতে হয়। তার মানে আমি নর্মাল সিডিএফটাকে ইউজ করি, প্রবাবিলিটিটা যেহেতু আমাকে আছে, আমার কাছে আছে, প্রবাবিলিটিটাকে ইউজ করে তার করেসপন্ডিং ইন্ডেক্স স্কোর কত হবে সেই ইন্ডেক্স স্কোরটাকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং ওয়ান্স দিস ইন্ডেক্স স্কোর ইজ আইডেন্টিফাইড, তুমি যদি এক সময় সেই ইন্ডেক্স স্কোরটাকে আইডেন্টিফাই করতে পারো, যেহেতু এক্স এর ডেটা তোমার কাছে আছে, সো ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য বেটা ওয়ান অ্যান্ড বেটা টু, অ্যান্ড দেন ইউ ক্যান এক্সপ্লেইন যে ইনকাম যদি বাড়ে তাহলে তোমার সেই ইনকাম বাড়ার কারণে প্রবাবিলিটি অফ ওনিং এ হাউস কতটুকু বাড়ে। ওয়ের তুমি আসলে এই যে ডিসিশন মেকিং প্রসেসটা যে একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই আসপেক্টটাকে তুমি এখানে অ্যাড করতে পেরেছো, যেটা এই পার্টিকুলার স্টেপটা ফলো না করার কারণে তুমি লজিক মডেলে আসলে অ্যাপ্লাই করতে পারো নাই। আমি এতটুকু পর্যন্ত যে কনসেপচুয়াল বিল্ড আপটা, এটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা সবার কাছে? প্লিজ প্লিজ রেজ ইউর হ্যান্ড। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, বিকজ আই হ্যাভ সিন স্টুডেন্টস যারা মোটামুটি প্রবিট মডেল অ্যাপ্লাই করছে অসংখ্যবার, পেপার লিখে ফেলছে অসংখ্যবার, ভালো এক্সাম দিচ্ছে, ভালো নাম্বার পাচ্ছে, বাট দিস বেসিক ডিফারেন্স এবং এই কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ইনটিউটিভ ডিফারেন্স বিটুইন দিস টু মডেলিং এক্সারসাইজ, দে আর নট ক্লিয়ার. So I really stress on this particular issue. Please tell me তুমি ক্লিয়ার হয়েছো কিনা, না হলে আমাকে বলো কোন জায়গাটা তুমি ক্লিয়ার হও নাই। ইয়েস ঐশী, আই ক্যান সি ইউর হ্যান্ড। প্লিজ আনমিউট অ্যান্ড স্পিক আপ। ঐশী, আর ইউ উইথ আস? নাফিস, আমাকে শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে, নাফিস? জি স্যার, জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। ওকে ফাইন। ঐশী ও জানিয়েছে ওর মাইক কাজ করছে না। সো এনিবডি এলস, আমি কি ক্লিয়ার ছিলাম কিনা? স্যার এই পার্টটা স্যার আরেকবার একটু এক্সপ্লেন করা যাবে, যে হচ্ছে আমরা কেন এখানে ইনভার্স করছি, এই পার্টটা স্যার বুঝতে পারি। আচ্ছা নাফিস, তোমার কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন ইনভার্স করছি, এই পার্টটা আমরা বুঝতে পারছি না, এটা হচ্ছে জি একটা স্যার। স্পেসিফিক কোয়েশ্চেন। আচ্ছা নাফিস, আমরা আরো দু একটা প্রশ্ন একটু নিয়ে নিই, হ্যাঁ, তারপরে আমরা তোমার প্রশ্নটাতে আসবো। ওকে, নাফিসের একটা প্রশ্ন ছিল যে আমরা কেন নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে ইনভার্স করছি, এটা ক্লিয়ার হয় নাই নাফিস, এটা আমরা অবশ্যই একবার বলবো। এনি আদার কোয়েশ্চেন্স, এনি আদার কোয়ারিজ? প্লিজ, এটা যদি আমি ক্লিয়ার করতে পারি তোমার প্রফিট মডেল পড়া শেষ। বিশ্বাস করো, তুমি এতটুকু জিনিস যদি বুঝো, নিজে গিয়ে এই লেকচার প্রেজেন্টেশন দেখলে তুমি প্রফিট মডেল বুঝবা, তোমাকে আর কিছু পড়াইতে হবে না তখন। স্যার আমরা প্রবাবিলিটিটা আগে কিভাবে জানতে পারতেছি, মানে এটা কি আমরা অ্যাজিউম করে নিচ্ছি? না, শাহজাদি, প্রবাবিলিটি আমরা অ্যাজিউম করছি না, প্রবাবিলিটি কিন্তু অবজার্ভড। আমরা প্রবাবিলিটি কিভাবে জানতে পারছি সেটা আই উইল এক্সপ্লেইন ডেফিনেটলি। তুমি গত ক্লাসের টেবিলটার কথা তোমার মনে আছে? আমরা একটা বড় টেবিলে প্রবাবিলিটি বের করেছিলাম। জি স্যার। সো প্রবাবিলিটি ইজ অবজার্ভড, এটা কিন্তু এজিউম না, প্রবাবিলিটি ইজ অবজার্ভড। ঠিক আছে? সো আমরা আগের ক্লাসে দেখো, তুমি যখন ডেটা কালেক্ট করছো, তুমি ডেটা কালেক্ট করার সময় কি করতেছো? তুমি প্রত্যেকটা হাউস হোল্ডের ইনকাম, এডুকেশন, জেন্ডার, তার এইজ গ্রুপ, এগুলি সব নিয়েছো। তার সাথে সাথে তুমি জিজ্ঞেস করেছো আপনার বাসা আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, সে ইয়েস নো বলেছে। সো আমরা কি বলেছিলাম গত ক্লাসে? প্রত্যেকটা ইনকাম লেভেলের এগেনস্টে আমরা হয়তো উই ক্যান হ্যাভ লাইক ক্যাপিটাল এন নাম্বার অফ ফ্যামিলিজ,
let's say 20 families. Out of that 20 families, small n number of families where let's say n is 5 might have house. তাহলে what proportion of families have house or have flat or have house in a particular income group? So you will calculate it using the relative frequency, and that relative frequency will work as your probability. So your probability is observed. Okay, that's not assumed. Shahjati, does that answer your question? আমরা শুনতে পাচ্ছি না তোমাকে। আর ইউ উইথ আস? তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? আমরা তোমার রেসপন্স পাচ্ছি না। ওকে, উই মাইট হ্যাভ লস্ট হার, আমরা শুনতে পাচ্ছি না। ওকে, এনিওয়ে, আমরা নাফিসের কোয়েশ্চেনটাতে যাই। নাফিসের কোয়েশ্চেনটা ছিল যে আমরা সিডিএফটাকে কেন ইনভার্স করছি, তাই না নাফিস? এটাই তো আমাদের প্রশ্নটা ছিল, ঠিক না? জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখো, ধরো তোমার তোমার যে ডেটা সেট আছে, সেই ডেটা সেটে যদি যে হাউসহোল্ডগুলি 40,000 টাকা ইনকাম করে, জাস্ট ফর ফর দি সেক অফ ডিসকাশন, ধরে নাও ওই হাউসহোল্ডগুলির মধ্যে 70% হাউসহোল্ডের বাসা আছে বা ফ্ল্যাট আছে, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ ওনিং এ হাউস অ্যাট 40,000 টাকা ইনকাম লেভেল উইল বি 70, তাই না? 0.70, 70%, তাই না? কিন্তু তোমার যে মডেল, তোমার মডেলটা কি? তোমার মডেলটা হচ্ছে এটা। সো ইউর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ দ্য ইন্ডেক্স স্কোর, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ ইউর এক্স। এখন তুমি যেটা খুঁজে বের করতে চাও সেটা হচ্ছে, আমি প্রবাবিলিটিটা জানি, হোয়াট আই হ্যাভ টু আইডেন্টিফাই টু গেট দি ভ্যালু অফ বেটা 1 অ্যান্ড বেটা 2। বেটা 1 অ্যান্ড বেটা 2 এর ভ্যালু পাওয়ার জন্য তোমার তো এক্স ভ্যালুটা অলরেডি তুমি অবজার্ভ করেছো, তোমার আই এর ভ্যালু দরকার। সো তুমি যে প্রশ্নটা আসলে জিজ্ঞেস করছো সেটা হচ্ছে, which latent score corresponds to the cumulative probability of 70%? সুতরাং তুমি অলরেডি প্রবাবিলিটিটা জানো। প্রবাবিলিটি 40,000 টাকা যদি তোমার ইনকাম লেভেল হয়, তাহলে একটা ফ্যামিলির হাউস ওন করার প্রবাবিলিটি হচ্ছে 40%। কিন্তু তুমি তো প্রবাবিলিটিকে ব্যবহার করছো না তোমার মডেলের মধ্যে, তুমি ব্যবহার করছো তার লেটেন্ট স্কোরকে, এবং লেটেন্ট স্কোরটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো ডিস্ট্রিবিউশনটা তুমি জানো, স্কোরটা তুমি জানো না। তুমি স্কোরের বিহেভিয়ারটা জানো কিন্তু এক্সাক্ট স্কোরটা জানো না। কিন্তু যেহেতু তুমি স্কোরের বিহেভিয়ারটা জানো আর তোমার কাছে প্রবাবিলিটির ইনফরমেশন আছে, সো তুমি একটা রিভার্স কোয়েশ্চেন তাকে জিজ্ঞেস করো, এবং সেই কোয়েশ্চেনটা কি? সেটা হচ্ছে যে লেটেন্ট স্কোর কতটুকু হলে তোমার কিউমিলেটিভ প্রবাবিলিটির ভ্যালু 70% হবে। সো জাস্ট লুক এট দিস গ্রাফ, তুমি এই গ্রাফটার দিকে তাকাও। নর্মালি তোমার আইডিয়াটা কি ছিল? তোমার আইডিয়াটা ছিল, আমি যদি এই পুরো ফাংশনটার ভ্যালু আমি জানতাম, আই আমার কাছে থাকতো, এক্স অলরেডি আছে, বেটা 1 এবং বেটা 2 আমার কাছে আছে, যদি আমি জানতাম, তাহলে যেহেতু আমি অলরেডি কিউমিলেটিভ ডেন্সিটি ফাংশনের বিহেভিয়ারটা আমি জানি, এটা হচ্ছে আমার কিউমিলেটিভ ডেন্সিটি ফাংশন, তাইলে এই ভ্যালুটার জন্য আমার করেসপন্ডিং প্রবাবিলিটি কত সেটা আমি মোটামুটি এই ফাংশনটা দিয়ে বের করতে পারি। কিন্তু সমস্যাটা কি হয়ে গেছে? আমার কাছে এই যে আই, এই ইনফরমেশনটা আমার কাছে নাই। আমার কাছে কোন ইনফরমেশনটা দেওয়া আছে? পি এর ইনফরমেশনটা আমার কাছে দেওয়া আছে, প্রবাবিলিটিটা আমার কাছে দেওয়া আছে, আমি ডেটা কালেক্ট করেছি পি এর। সো আমি যেটা জানি, আমি আই এর অ্যাকচুয়াল ভ্যালু জানি না, বাট আই এর ফাংশনাল ফর্মটা আমি জানি। আই ফলোজ আ নর্মাল সিডিএফ। সো আমি যেটা করছি, আমি হরাইজন্টাল এক্সিস থেকে ভার্টিক্যাল এক্সিসের ভ্যালুটাকে প্লট না করে, ভার্টিক্যাল এক্সিসের ভ্যালুটাকে আমি ইউজ করে হরাইজন্টাল এক্সিসের পার্টিকুলার ভ্যালুটাকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই নর্মাল সিডিএফটাকে আমাকে কি করতে হয়? ইনভার্স করতে হয়। নাফিস, তোমাকে কি ক্লিয়ার করতে পেরেছি আমি কথাটা? জি স্যার। এনিবডি এলস? অন্য কারো কি কোনো কোয়েরি আছে? শাহজাদি? স্যার, স্যার ড্রাফট আমি হচ্ছে একটু কিছুক্ষণের জন্য মানে ইন্টারনেটের বাইরে চলে গিয়েছিলাম স্যার, যদি স্যার আরেকবার বলা যেত। শাহজাদি, আমি বলেছি এটা রেকর্ডেড আছে, সো ইউ ক্যান গো থ্রু দি রেকর্ডিং অ্যাগেন, ঠিক আছে? স্যার আমি বলি নাই, আমি বলছিলাম যে স্যার ড্রাফটটা একটু আবার বলা যাবে। আমি কনফিউজড হয়ে যাচ্ছি আসলে।
একটু আগে তুমি কোয়েশ্চেন করেছিলে না অন্য আরেকটা, যেটার অ্যান্সার আমরা দিলাম এবং তুমি রিপ্লাই করছিলে না আমাদেরকে? স্যার আমি বের হয়ে গেছিলাম, আর একটু আগে তাসমিয়া বলছে রিপিট করতে, আমি বলছি স্যার এই গ্রাফটা একটু আবার বলা যাবে, যেটা হচ্ছে নর্মাল সিডিএফ আর ইনভার্স সিডিএফ এর গ্রাফের পোর্শন গুলো একটু বলা যাবে কোনটা কোন পোর্শনে, একটু আবার। ওকে, আমি আবার বলছি। আমাদের টার্গেট অবজেক্টিভ ইকুয়েশন কোনটা, অবজেক্টিভ ফাংশন কোনটা? দিস ওয়ান ইজ আওয়ার অবজেক্টিভ ফাংশন, তাই না? আচ্ছা, আইডিয়াল হতো কি অবজেক্টিভ ফাংশনে, এক্স কে তুমি অবজার্ভ করেছো, এক্স এর ভ্যালু তোমার কাছে জানা আছে, বেটা ওয়ান বেটা টু তুমি বের করতে পারবা, ওএলএস ফলো করো, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর ফলো করো, কোনো একটা প্রসেস ফলো করে তুমি বেটা ওয়ান বেটা টু বের করবা। কিন্তু এই পুরো জিনিসটাকে যদি তুমি জানতে চাও, তোমার অবভিয়াসলি কার ভ্যালু দরকার? আই এর ভ্যালু দরকার, ইন্ডেক্সের ভ্যালু দরকার। ইন্ডেক্সের ভ্যালু যদি তোমার জানা থাকে, এক্স এর ভ্যালু যদি তোমার জানা থাকে, তাহলে বেটা ওয়ান আর বেটা টুর ভ্যালু তুমি বের করতে পারবা, তাই না? এবং যদি এই আই এর ভ্যালুটা তোমার কাছে জানা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে লেটস সে আই এই জায়গাতে আছে আমাদের হরিজন্টাল এক্সিসের এই এই পার্টিকুলার পয়েন্টটাতে আছে। ধরো আমি এখানে একটু একটা ডিফারেন্ট কালার ইউজ করি, লেটস সে আমি হরিজন্টাল এক্সিসের এই গ্রিন পয়েন্টটাতে আমার আই এর ভ্যালু আছে। সো আমি আই কে অবজার্ভ করতে পারছি, আই ইনভিজিবল না, আই অবজার্ভড। প্রত্যেকটা হাউসহোল্ড তার স্কোরটা জানে, তার স্কোরটা সে বলতে পারে। তাইলে আমি যেহেতু এই ফাংশনাল ফর্মটা জানি, অর্থাৎ আই এর যে ডিস্ট্রিবিউশন, আমরা বলেছি যে আই নর্মালি ডিস্ট্রিবিউটেড, আই নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ফলো করে। সো আই এর এই ডিস্ট্রিবিউশনটা যেহেতু তুমি জানো, আই এর ডিস্ট্রিবিউশনটা যেহেতু তুমি জানো, ফাংশনাল ফর্মটা যেহেতু তুমি জানো, তুমি এই হরিজন্টাল এক্সিসের ভ্যালুটা জানা থাকার কারণে তুমি আই এর ওই ফাংশনাল ফর্মটাকে ব্যবহার করে ওই পার্টিকুলার ফ্যামিলিটা একটা স্পেসিফিক ইনকাম লেভেলে বাসা ওন করবে বা বাসা পারচেস করবে, তার প্রবাবিলিটিটা তুমি খুঁজে বের করতে পারবা। এটা হচ্ছে আইডিয়াল কেস, নর্মাল কেস। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? আমরা এই ডিসিশন মেকিং প্রসেসটাকে যে ইনক্লুড করলাম মডেলের মধ্যে, সেই প্রসেসটাকে ইনক্লুড করতে গিয়ে যে ভ্যারিয়েবলটাকে আমি কনসিডার করেছি আই, এই ভ্যারিয়েবলটা আনঅবজার্ভড, এটা ইনভিজিবল। হাউসহোল্ডগুলি তার স্কোরটা জানে না। ব্যাক অফ দি মাইন্ড সে নিজেকে অ্যাসেস করে, কিন্তু তার স্কোরের ভ্যালু কত সে জানে না। আমার কাছে তাহলে তার কোন জিনিসটা আমি অবজার্ভ করি, তার কোন ইনফরমেশনটা আমার কাছে আছে? আমি যেটা জানি তার আউটকামটা জানি, তার ডিসিশন মেকিং প্রসেসের যে স্কোর ইনভলভ, সে স্কোর আমি জানি না, কিন্তু তার আউটকাম আমি জানি। এবং সেই আউটকামটাকে ব্যবহার করে একটা পার্টিকুলার ইনকাম লেভেলে বাসা ওন করার প্রবাবিলিটি কত সেটা আমি ক্যালকুলেট করতে পেরেছি, পিআই আমার কাছে আছে। তাহলে আমি যেহেতু তার ফাংশনাল ফর্মটা অলরেডি জানি যে আইআই ইজ আনঅবজার্ভ বাট আইআই উইল ফলো নর্মাল সিডিএফ, এই ফাংশনাল ফর্মটা যেহেতু আমি জানি, আমি প্রবাবিলিটি যেটা আমার কাছে অবজার্ভ সেটাকে ব্যবহার করে ফাংশনাল ফর্মটার মাধ্যমে করেসপন্ডিং ইন্ডেক্সের ভ্যালু কত হবে সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। তার মানে নর্মালি যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমি এক্স এক্সিসের ভ্যালুর উপর বেস করে আমি সেই ভ্যালুটাকে ম্যাপ করে ওয়াই এক্সিসের প্রবাবিলিটিটাকে আমি হয়তো আইডেন্টিফাই করতাম। কিন্তু আমার কাছে এক্স এক্সিসের ভ্যালুটা নাই, আমার কাছে আছে কি, ওয়াই এক্সিসের প্রবাবিলিটিটা আছে। তাইলে যেহেতু ফাংশনটা আমি জানি, তার বিহেভিয়ারটা যেহেতু আমি জানি, আমি এই বিহেভিয়ারটাকে ব্যবহার করে ভার্টিক্যাল এক্সিসের ভ্যালুটাকে ম্যাপ করে আমি কি করতে পারি, হরাইজন্টাল এক্সিসের ভ্যালুটাকে আমি আইডেন্টিফাই করতে পারি। দ্যাটস হোয়াট উই হ্যাভ সেড। এবং সে কারণেই আমরা নর্মাল সিডিএফটাকে তখন ইনভার্স করি, অর্থাৎ আমি যে প্রসেসে যাওয়ার কথা ছিল সেভাবে না গিয়ে ঠিক তার অপোজিট প্রসেসটা আমি ফলো করার চেষ্টা করি। কথাটা বুঝাতে পেরেছি সবাইকে? শাহজাদি, আর ইউ উইথ আস? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। পারফেক্ট, ওকে। তাহলে তার মানে আমরা এতক্ষণ যে কনসেপচুয়াল ডিসকাশনটার কথা বললাম, সেই কনসেপচুয়াল ডিসকাশন অনুযায়ী আমার মূল মডেল ছিল আই আই ইজ ইকুয়াল টু বেটা ওয়ান প্লাস বেটা টু এক্স আই প্লাস ইওয়াই, এটা ছিল আমাদের মূল মডেলটা। সো আমি যেহেতু আইআই কে অবজার্ভ করতে পারি না, ইনস্টেড আইআই এর এগেনস্টে আমি একটা ইনভার্স সিডিএফ ইউজ করে প্রবাবিলিটিটাকে আমি অবজার্ভ করি, এবং সেই প্রবাবিলিটিটাকে ইউজ করে আমি আমার মডেলটাকে এস্টিমেট করার চেষ্টা করি, এবং এই মডেল থেকে আমি আমার স্কোরের ভ্যালুটাকে আইডেন্টিফাই করি।
সো দ্যাট ইজ দি হোল মেকানিজম অফ প্রফিট মডেল। এবং বাই ফলোয়িং দিস মেকানিজম তুমি যেটা করো, তুমি আসলে ডিসিশন মেকিং প্রসেসটা যে কন্টিনিউয়াস, সেই আসপেক্টটাকে তুমি ইনক্লুড করতে পারো তোমার মডেলিং এক্সারসাইজের মধ্যে। আমরা লজিক মডেলে সরাসরি প্রবাবিলিটিটাকে রিগ্রেস করতাম আমাদের এক্স এর উপরে, কিন্তু এখানে আমরা প্রবাবিলিটিটাকে ব্যবহার করে একটা ইন্ডেক্স স্কোর বা লেটেন্ট স্কোরকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, এবং সেই স্কোরটাকে আমরা রিগ্রেস করার চেষ্টা করি হচ্ছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে। সো তুমি এর আগে যে স্টেপগুলি দেখে আসছিলে লজিক মডেলের, এক্সাক্ট সেম স্টেপ এখানেও তুমি ফলো করো। তুমি শুধু নতুন যে জিনিসটা করছো সেটা হচ্ছে তোমার স্টেপ টুটা, এবং এই স্টেপ টুতে তুমি আগে পি এই পি হেড ক্যালকুলেট করার পর সরাসরি মডেল এস্টিমেশনে চলে যেতা, কিন্তু এখন তুমি পি হেড ক্যালকুলেট করার পরে সেই পি হেড থেকে তুমি আগে কি করছো, ইন্ডেক্সটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছো, তারপরে সেই ইন্ডেক্সটাকে ইউজ করে তুমি মডেল এস্টিমেশনে যাচ্ছ। ঠিক আমাদের আগে যেমন লজিক মডেলে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম থাকতো, একই রকম হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম এখানেও আছে, বাট অবভিয়াসলি আমাদের ভ্যারিয়েন্সের স্ট্রাকচারটা ডিফারেন্ট। বাট আমরা সেই ভ্যারিয়েন্স দিয়ে আমরা একটা ওয়েট জেনারেশন করার চেষ্টা করি, এবং সেই ওয়েটেড ভ্যারিয়েবলকে ইউজ করে আমরা রিগ্রেশন মডেলটা এস্টিমেট করি, সো দ্যাট আমরা হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেমটা যেন ওভারকাম হয়। এক্স্যাক্টলি দ্য সেম প্রসেস, বাট আমি এখানে আমার প্রবাবিলিটিটাকে ইউজ করে এবং ইনভার্স সিডিএফ ইউজ করে লেটেন্ট ভ্যারিয়েবলটাকে আমি আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি। ঠিক আছে? সো যদি আমি আমাদের প্র্যাকটিক্যাল ডেটার দিকে যাই, খেয়াল করে দেখো এই প্রবাবিলিটিগুলি কিন্তু আমরা আমাদের গত ক্লাসে দেখেছিলাম, মনে আছে? $6,000 ইনকাম লেভেলে একটা ফ্যামিলি বাসা ওন করবে, তার প্রবাবিলিটি ছিল 20%। সো আমাদের যদি, ইয়েস সালমান, সালমান, I can see your hand. Salman, I can see your hand. Can you please speak up? অ্যাটলিস্ট বলো যে ভুলে হাত তুলেছো, অন্তত সেটাও বলো যদি কথা না থাকে। দিস ইজ কোয়াইট অ্যানোয়িং। ওকে, আই থিঙ্ক ওর পার্টিকুলার কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা এই প্রবাবিলিটিগুলি গত ক্লাসে আমরা দেখেছিলাম। আমাদের $6,000 ইনকাম লেভেলে 20% চান্স ছিল একটা ফ্যামিলির হাউস ওন করার। সো আমরা যেটা করতে পারি, নর্মাল সিডিএফটার ইনভার্স ইউজ করে আমরা বের করার চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রবাবিলিটির এগেনস্টে আমাদের লেটেন্ট স্কোরের ভ্যালু কত, সেই স্কোরগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এখান থেকে। সো ইয়োর নর্মাল ডিস্ট্রিবিউশন উইল বেসিক্যালি গিভ ইউ দোজ ভ্যালুজ। নাও এখানে একটা পার্টিকুলার ইম্পর্ট্যান্ট অবজারভেশন হচ্ছে যে যখনই তোমার প্রবাবিলিটির ভ্যালু 0.5 থেকে ছোট থাকে, তুমি যদি একটু টেবিলটাকে ভালোভাবে লক্ষ্য করো, তুমি দেখবে যে যতক্ষণ পর্যন্ত তোমার প্রবাবিলিটির ভ্যালু লেস দেন 0.5, 0.5-এর চেয়ে কম যতক্ষণ পর্যন্ত তোমার প্রবাবিলিটির ভ্যালু, সেই ভ্যালুগুলির এগেনস্টে আমাদের যে ইন্ডেক্স স্কোর বা লেটেন্ট ভ্যারিয়েবলের অবজারভেশন, সেই লেটেন্ট ভ্যারিয়েবলের অবজারভেশন কিন্তু নেগেটিভ। সো অবভিয়াসলি যেহেতু প্রবিট মডেল ইজ অলসো প্রবাবিলিটি মডেল, ডেফিনেটলি আমাদের পার্টিকুলারলি নেগেটিভ ভ্যালু উই ক্যানট কনসিডার। তার মানে একটা বিল্ট ইন অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে এখানে করতে হয়। সেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ওয়েন এভার দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি ইজ লেস দেন 0.5, we can see that the corresponding index score or the latent variable becomes negative. So সেই কারণে আমরা সবসময় যেটা করি, we add a constant number 5, আমরা এই কনস্ট্যান্ট নাম্বার 5টা অ্যাড করি যেন আমাদের সেই নেগেটিভ ভ্যালুটাকে আমরা ওভারকাম করতে পারি। ঠিক আছে? সো দ্যাটস দি ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট দ্যাট উই নর্মালি ডু। সো অবভিয়াসলি যেহেতু আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলি আমাদের জন্য এই কাজগুলি করে দেয়, আমাদেরকে নিজেদেরকে আর ম্যানুয়ালি করতে হয় না। বাট ইনিশিয়ালি ইন আর্লি ডেজ নর্মালি সাধারণত আমরা এই 5কে অ্যাড করে তারপর আমরা সেই অ্যাডজাস্টমেন্টটা করতাম। নাও একটা প্র্যাকটিক্যাল ডেটার জন্য অ্যাপ্লিকেশনটা এখানে দেখানো আছে। সো লেটস সে ইউ হ্যাভ এস্টিমেটেড এ পার্টিকুলার মডেল, এখন প্রফিট মডেল, এখন এই মডেলটাকে তুমি এক্সপ্লেইন করবা কিভাবে। তো খেয়াল করে দেখো, ঠিক এরকম একটা স্লোপ কোফিশিয়েন্টের মেজারমেন্ট আমরা গত ক্লাসে দেখেছিলাম। একটু যা সবাইকে মনে করাই দিই, আমাদের লজিক মডেলের যে স্লোপ কোফিশিয়েন্টের এক্সপ্রেশনটা ছিল সেটা ছিল ডিপি ডিভাইডেড বাই ডিএক্স was equal to beta j multiplied by p hat into 1 minus p hat। মনে আছে এই ফাংশনাল ফর্মটার কথা?
কয়জনের মনে আছে? গত ক্লাসটা আমরা এই আলোচনাটা দিয়ে শেষ করেছিলাম। কয়জনের মনে আছে? মার্জিনাল এফেক্ট বের করতে গিয়ে আমরা এই আলোচনাটা করেছিলাম। কি ইন্ডিকেট করে এটা বলো তো দেখি, এটা কি ইন্ডিকেট করছে? লাস্ট লেকচারে আমরা এটা দেখেছিলাম, কি ইন্ডিকেট করছে এটা? একজনেরও মনে নেই এটা কি ছিল? নট এ সিঙ্গেল ওয়ান। স্যার মাল্টিপল ইফেক্ট দেখার জন্য এরকম কিছু বলছিলেন। মাল্টিপল ইফেক্ট নামে কোনো ইফেক্ট আমি বলি নাই, আমি মার্জিনাল ইফেক্ট নামে একটা ইফেক্ট বলেছিলাম। কেউ কি আছে এটা একটু এক্সপ্লেন করতে পারবে আমাকে? এনি ব্রেভ মাল্টিপল পারসন? ভ্যারিয়েবলের ক্ষেত্রে কাজে লাগে এটা বলছিলেন। মাল্টিপল ভ্যারিয়েবল যখন থাকে তখন আমরা মার্জিনাল এফেক্ট কিভাবে বের করি, তাই না? মাল্টিপল এফেক্ট তো আর বলি নাই, বলেছি? না সরি স্যার, আমি ভুল হয়েছে, মাল্টিপল ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগে এটা হ্যাঁ, বলছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই তো মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, তখন আমরা মার্জিনাল এফেক্ট ক্যালকুলেট করার ফর্মুলা হিসেবে এটাকে ব্যবহার করি। তো একটু ট্রাই করো তো, এটা এক্সপ্লেন করার জন্য বলো তো এটা কি মিন করছে, চেষ্টা করো তো দেখি। যদি এটা এক্সপ্লেন করতে পারো তাহলে আহ, আমাদের যে প্রবিট মডেলের মার্জিনাল এফেক্ট সেটা তুমি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারবে। একজনও নাই ক্লাসে? কেউ একজন একটু চেষ্টা করি, অন্তত ভুল হোক একটু ট্রাই করি কেউ একজন আমরা। আচ্ছা, এটা কি করছি আমরা বলো তো? ডিপি, হোয়াট ইজ ডিপি? কেউ একজন হেল্প করো আমাকে, হোয়াট ইজ ডিপি? ডিপি মার্জিনাল প্রবাবিলিটি নাকি চেঞ্জ ইন প্রবাবিলিটি? চেঞ্জ ইন স্যার প্রবাবিলিটি। চেঞ্জ ইন প্রবাবিলিটি। গুড। নিচে কি আছে? এক্স আছে, তার মানে চেঞ্জ ইন এক্স স্যার। চেঞ্জ ইন এক্স। ধরো আরো একটু সহজ করি আমরা, এক্স হচ্ছে জে। সো আমি এখানে বের করছি চেঞ্জ ইন প্রবাবিলিটি অফ ওনিং এ হাউস ডিউ টু চেঞ্জ ইন লেটস সে ইনকাম ফর জে ফ্যামিলি, বা জে ফ্যামিলির জন্য ইনকাম পরিবর্তন হলে হাউস হোল্ড ওনিং এর প্রবাবিলিটি কতটুকু পরিবর্তন হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু হোয়াট? বেটা জে। সো হোয়াট ইজ বেটা জে? রিগ্রেশন মডেলটা চিন্তা করো, বেটা যে কি? কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট কোন ভ্যারিয়েবলের স্যার কোফিশিয়েন্ট? এক্স কোফিশিয়েন্ট। জে এর কোফিশিয়েন্ট, তাই না? বেটা জে কার কোফিশিয়েন্ট হবে রিগ্রেশন মডেলে? এক্স জে নামক যে ভ্যারিয়েবলটা আছে তার কোফিশিয়েন্ট হচ্ছে বেটা জে, তাই না? আর পি হেড কি? হোয়াট ইজ পি হেড? স্যার প্রবাবিলিটি অফ ওনিং আ হাউস। প্রবাবিলিটি অফ ওনিং এ হাউস। আর ওয়ান মাইনাস পি হেড কি? স্যার প্রবাবিলিটি অফ নট ওনিং আ হাউস। নট ওনিং এ হাউস। গ্রেট। তাইলে তুমি মার্জিনাল এফেক্ট যখন ক্যালকুলেট করছো তুমি বলছো যে একটা ইনকাম, পার্টিকুলার ইনকাম লেভেলে সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম বাড়ার কারণে, $1000 ইনকাম বাড়ার কারণে বাসাটা, ফ্যামিলিটা হাউস হোল্ড ওন, বাসা ওন করবে কিনা বা হাউস পারচেস করবে কিনা সেটা ডিপেন্ড করছে ওই ইনকাম গ্রুপের কোফিশিয়েন্টের ভ্যালু মাল্টিপ্লাইড বাই ওই ইনকাম গ্রুপের প্রবাবিলিটিগুলি, অর্থাৎ ওই ইনকাম গ্রুপের হাউস হোল্ড বা বাসা পারচেস করার প্রবাবিলিটি কত এবং বাসা পারচেস না করার প্রবাবিলিটি কত। অর্থাৎ আমি একটা পার্টিকুলার ইনকাম লেভেলে $1000 বা ইনক্রিমেন্টাল অ্যামাউন্ট অফ ইনকাম বাড়ার কারণে বা হওয়ার কারণে আমার হাউস হোল্ড পারচেজিং ও পারচেস করার যে ডিসিশন, সেই ডিসিশনের প্রবাবিলিটি কতটুকু চেঞ্জ হয় সেটা আমরা ক্যালকুলেট করছি এইভাবে। তার মানে প্যারামিটারটাকে সরাসরি আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি কি দিয়ে? প্রবাবিলিটি দিয়ে তুমি সরাসরি মাল্টিপ্লাই করে দিচ্ছ। দ্যাট ওয়াজ ইউর লজিক মডেল। নাও কামিং অন টু দি প্রবিট মডেল। প্রবিট মডেলে খেয়াল করে দেখো তো তুমি কি করতেছো এখানে। ডিপি এগেইন, ডিপি কি দেখাচ্ছে? কাম অন, হেল্প মি। স্যার চেঞ্জ ইন প্রবাবিলিটি। চেঞ্জ ইন প্রবাবিলিটি। স্যার ডিএক্স কি চেঞ্জ ইন দেখাচ্ছে? প্রবাবিলিটি। ডিএক্স কি দেখাচ্ছে? চেঞ্জ ইন ইনকাম। চেঞ্জ ইন ইনকাম। গুড।
আগের মতো এখানেও একটা বেটা আছে। বেটা টু কি ইনকামের কোফিশিয়েন্ট, এখানে যেমন বেটা জে ছিল এক্স জে এর কোফিশিয়েন্ট, এখানে বেটা টু কার কোফিশিয়েন্ট? স্যার এক্স টু এক্স এর এক্স এর কোফিশিয়েন্ট। কোএফিসিয়েন্ট। এক্স এর কোফিশিয়েন্ট, এক্স আইটা যদি ইনকাম ধরো তাহলে ইনকামের কোফিশিয়েন্ট। নাও আগে তুমি মাল্টিপ্লাই করতা এই কোফিশিয়েন্টটাকে প্রবাবিলিটি দিয়ে, সরাসরি প্রবাবিলিটি দিয়ে তুমি মাল্টিপ্লাই করতা, কিন্তু এখন তুমি মাল্টিপ্লাই করতেছো কি দিয়ে দেখো তো, কি দিয়ে মাল্টিপ্লাই করছো এটা? স্যার এটাকে কি আমরা ফাংশনাল ভ্যালু বলতে পারি? এক্স্যাক্টলি, ফাংশনাল ভ্যালু, Probability। ফাংশনাল ফর্ম। থ্যাংক ইউ সো মাচ। কে বলছে এই অ্যান্সারটা? ফলো করতে পারিনি, নাম বলো। স্যার আমি তাসমিয়া থ্যাংক ইউ বলছি। তাসমিয়া। এটা কি একটা ফাংশনাল ফর্ম, এবং এই ফাংশনাল ফর্মটা কোত্থেকে আসছে? স্ট্যান্ডার্ড নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আসছে। সো তোমার যে স্ট্যান্ডার্ড নর্মাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সেই স্ট্যান্ডার্ড নর্মাল ডেন্সিটি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা হচ্ছে এটা। কারণ তুমি সরাসরি এখন কি করতে পারো, তোমার তো ইন্ডেক্সের ভ্যালুর উপর বেস করতেছো তুমি, কিন্তু ইন্ডেক্সের ভ্যালু তোমার কাছে নাই। সুতরাং তুমি যে প্রবাবিলিটিটা আগে জানো, সেই প্রবাবিলিটিটাকে ইউজ করে তুমি এই ফাংশনটাকে আগে ক্যালকুলেট করো, ফাংশনাল ভ্যালুটাকে তুমি আগে ক্যালকুলেট করো, সেটা দিয়ে তুমি বেটা টুকে মাল্টিপ্লাই করলে ইউ গেট দি মার্জিনাল এফেক্ট। কথাটা বোঝাতে পারছি? তাইলে আমরা যদি এটাকে একটু অ্যাপ্লাই করি প্র্যাকটিক্যাল, এই যে এখানে যে রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ, সেই রেজাল্টটার জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, দেখো আমাদের এখানে আমাদের যে স্লোপ কোফিশিয়েন্টের ভ্যালু, সো আমাদের স্লোপ কোফিশিয়েন্টের ভ্যালু দেওয়া আছে কত? ইনকাম স্লোপ কোফিশিয়েন্টের ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে 0.048। এটা হচ্ছে আমাদের ইনকাম কোফিশিয়েন্টের ভ্যালু। সো আমি যদি তাহলে প্রবাবিলিটিটাকে আইডেন্টিফাই করতে চাই, আমি কিভাবে আইডেন্টিফাই করতেছি? ধরো আমরা হয়তো বললাম যে এক্স এর ফিক্সড অ্যামাউন্ট লেভেল হচ্ছে $6,000। সো আমি তাহলে প্রথমে জানতে চাই অ্যাট $6,000 অফ ইনকাম আমার এই ফাংশনাল ফর্মটার ভ্যালু কত। তাহলে আমার বেটা ওয়ান দেওয়া আছে -1.01, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, আর আমার স্লোপ কোফিশিয়েন্টের ভ্যালু দেওয়া হচ্ছে 0.048। সো আমি বেটা ওয়ানের ভ্যালু বসালাম, স্লোপ কোফিশিয়েন্টের ভ্যালু বসালাম, এবং আমাদের ইনকাম লেভেল হচ্ছে 6, অর্থাৎ 6,000। তাহলে আমার ফাংশনাল ফর্মটার এখানে যদি তুমি এই সামটাকে কমপ্লিট করো, আমার ফাংশনাল ফর্মের এখানে অ্যামাউন্টটা কত, আমি এই ফাংশনটাকে ইভালুয়েট করতে চাই অ্যাট দি ভ্যালু অফ 0.725। তার মানে আমি আমার জেড স্কোর হচ্ছে আমার 0.725, এই জেড স্কোরের এগেনস্টে প্রবাবিলিটি কত সেটা আমি জানতে চাই। তাহলে জেড স্কোরের এগেনস্টে প্রবাবিলিটি বের করতে হলে আমরা তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন সব বইতেই আমাদের দেওয়া আছে, আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে গেলাম, আমি দেখলাম যে জেড স্কোরের ভ্যালু যদি 0.725 হয়, আমার তার এগেনস্টে নর্মাল ডেন্সিটির ভ্যালু হচ্ছে 0.3066। ঠিক আছে? তাহলে আমাদের এস্টিমেটেড স্লোপ কোএফিসিয়েন্ট হচ্ছে 0.4846। তাহলে এই 0.4846 যদি আমাদের এস্টিমেটেড স্লোপ কোএফিসিয়েন্ট হয়, আর আমাদের নর্মাল যে ডেন্সিটি তার ভ্যালু যদি 0.3066 হয়, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 0.014। সো 0.014কে তুমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সেটা হচ্ছে 1.4%। তার মানে তুমি বলছো যে আমার যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের মধ্যে হাউসহোল্ডগুলির ইনকাম যদি $1,000 ইমপ্রুভ করে, তাহলে গিভেন এভরিথিং এলস কনস্ট্যান্ট 1.4% হচ্ছে চান্স যে একটা হাউসহোল্ড একটা বাসা ওন করবে। ঠিক আছে? তার মানে আমি সরাসরি প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই না করে আমি বেসিক্যালি কি করার চেষ্টা করলাম, আমি একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনকে ব্যবহার করলাম, যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমি এই ওয়েটটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। সহজভাবে তুমি এটা বলতে পারো, লজিক মডেলে এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য কোএফিসিয়েন্টটাকে যেটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করো সেটাকে যদি আমরা একটা ওয়েট বলি, সে ওয়েটটা হচ্ছে প্রবাবিলিটিস। আর প্রবিট মডেলে এই বেটা টুটাকে মাল্টিপ্লাই করো যে ওয়েটটা দিয়ে, সে ওয়েটটা প্রবাবিলিটি না হয়ে এটা ওই প্রবাবিলিটিটা যে ফাংশনাল ফর্মটা ফলো করে সেই ফাংশনাল ফর্মটাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করার চেষ্টা করি। কথাটা বোঝাতে পেরেছি সবাইকে? ইজ দ্যাট ক্লিয়ার টু অল? ফাংশনাল ফর্মের জায়গাটা একটু কাজে করবে। আবার বলছি, আবার বলছি, তুমি একটু আগে আমরা এখানে একটা এক্সপ্রেশন লিখেছিলাম না? তুমি খেয়াল করে দেখো, এটা এই এই মার্জিনাল এফেক্টটাই তুমি যদি লজিক মডেলের জন্য এস্টিমেট করতা, তাহলে তুমি লিখতা কিভাবে এই ফাংশনাল ফর্ম মার্জিনাল এফেক্টটা? তুমি লিখতা ডিপিআই ডিভাইডেড বাই ডিএক্সআই ইজ ইকুয়াল টু পি হেড আই ইন্টু 1 মাইনাস পি হেড আই
এটাকে আমি মাল্টিপ্লাই করতাম, লেটস সে বেটা হ্যাড 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম আমি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ওয়েট। সো এই ওয়েটটা কি? সরাসরি প্রবাবিলিটি ফর লজিক মডেল। এখানেও তো জি একটা ওয়েট আছে। এই ওয়েটটা কি? ইজ ইট প্রবাবিলিটি ডিরেক্টলি? না, এটা কি একটা ফাংশনাল ফর্ম। তুমি প্রবাবিলিটিটাকে ইউজ করে, ওই যে এখানে গ্রাফটা তুমি দেখেছিলা, প্রবাবিলিটিটাকে ইউজ করে 0.66কে ইউজ করে এই ফাংশনাল ফর্মটাকে ব্যবহার করে আমি ইন্ডেক্স ভ্যালুটাকে ইউজ করতেছি টু কাম আপ উইথ দিস ওয়েট। দ্যাট ইজ ডিফারেন্স। বুঝতে পেরেছেন নাফিস? স্যার, এটা কি স্যার মানে ওই ইনভার্স করার জন্যই স্যার এই চেঞ্জটা আসছে? এক্স্যাক্টলি, বিকজ ইউ আর নাও ডুইং সামথিং ডিফারেন্ট। জি স্যার। Okay, great. So I will stop here particularly because rest of the lecturer যে পার্ট, এখানে জাস্ট কম্প্যারিজন গুলি করা হয়েছে এলপিএম, লিনিয়ার প্রবাবিলিটি মডেল, লজিক মডেল এবং আমাদের প্রবিট মডেলের মার্জিনাল এফেক্টের যে ফাংশনাল ফর্ম, সে ফাংশনাল ফর্মের কম্প্যারিজনটা করা হয়েছে। এবং গ্রাফিক্যালি যদি আমরা ড্র করি তাহলে লজিক মডেল এবং প্রবিট মডেলের মেইন ডিফারেন্সটা কোথায় সেটা এখানে দেখানো হয়েছে। একটা জিনিস আমি বলে লেকচারটা শেষ করবো এখানে, লজিক মডেল এন্ড প্রবিট মডেল ইজ লার্জলি সিমিলার। এবং তুমি দেখবা তুমি যদি প্র্যাকটিক্যাল পেপারগুলি পড়ো, ইন মোস্ট অফ দি পেপার দে চুজ লাইক লজিক ওভার প্রবিট অর প্রবিট ওভার লজিক, তারা চুজ করে রেশনালাইজ দেওয়ার চেষ্টা করে অনেক ক্ষেত্রেই। মেইন ডিফারেন্সটা হচ্ছে তুমি কি ধরনের সিডিএফ ইউজ করতেছো এটা এক্সপ্লেন করার ক্ষেত্রে। বাট যেহেতু আমাদের মডেলের পার্টিকুলার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট, কিছুটা হলেও ডিফারেন্ট, যার কারণে আমরা প্যারামিটারগুলিকে কিভাবে এক্সপ্লেইন করতেছি এবং এখানে যে মার্জিনাল এফেক্টের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাও ডিফারেন্ট হয়ে যায়। সুতরাং প্যারামিটারগুলিকে এক্সপ্লেইন করার ক্ষেত্রে উই নিড টু কনসিডার দ্যাট ডিফারেন্স এবং উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। বাট মোস্টলি লজিক প্রবিট মডেল খুব কমনলি এবং ইন্টারচেঞ্জেবলি আসলে মানুষ সাধারণত ব্যবহার করে থাকে, ঠিক আছে? এবং এখানে তুমি যদি দেখো দুইটা মডেলের মধ্যে একটু আগে যে আমরা ডিরাইভেশনটা করছিলাম, এখানে মডেল এস্টিমেশনের ডিরাইভেশনটা করছিলাম, যে এররের যে ভ্যারিয়েন্সটা, এই ভ্যারিয়েন্সটা কিন্তু দুটো মডেলের জন্য ডিফারেন্ট। একটা কারণ হচ্ছে তোমার লজিক মডেল যেখানে লজিস্টিক কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ফলো করে, আর আমাদের প্রবিট মডেল ফলো করছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। সো অবভিয়াসলি লজিস্টিক কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন আর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু সেম, দুইটারই মিন ভ্যালু 0, কিন্তু ভ্যারিয়েন্স কিন্তু আলাদা দুইটা মডেলের। সো আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স হচ্ছে ইউনিট 1, কিন্তু আমাদের লজিস্টিক কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যারিয়েন্স কিন্তু ডিফারেন্ট। সো এই পার্টিকুলার ডিফারেন্সটার কারণে আমরা যে প্যারামিটারগুলি পাই সেই প্যারামিটারগুলিও কিছুটা আলাদা হয়, এবং আমরা যখন এক্সপ্লেনেশনটা দিই প্যারামিটারের, সেই এক্সপ্লেনেশনটার ক্ষেত্রে উই নিড টু বি কেয়ারফুল। But obviously, if you go through the papers, academic paper, you will see that people, interchangeably use logit and probit model. But in terms of explaining the parameter, you need to be careful. কিন্তু আরেকটা জিনিস এখানে একটু বলতে চাই এখানে, যে যদি কোনো কারণে তুমি যে রিসার্চ কোয়েশ্চেনটার অ্যান্সার করছো এবং সেই রিসার্চ কোয়েশ্চেনটার প্যাটার্নটা, ডিসিশন মেকিং প্রসেসটা যদি এরকম হয় যে না, এটা আসলে ঠিক ডেফিনিটিভ ডিসিশন মেকিং প্রসেস না, এবং ওভার দ্য টাইম দেয়ার আর লট অফ আদার আনঅবজার্ভড ভ্যারিয়েবলস, যে ভ্যারিয়েবলগুলো ডিসিশন মেকিং প্রসেসটাকে ইনফর্ম করে, এবং দ্যাট মাইট বি এ কন্টিনিউয়াস প্রসেস, তখন there should be some rationality that the probit model is better over the logit model, and you should choose the probit model over the logit one. Otherwise, in most cases তুমি দেখবা যে logit and probit, they use it interchangeably. Okay, so I will stop here today with this particular part. আমি যেটা করব, লেকচারটাও ডেফিনেটলি ট্রিম করে আমি আপলোড করে দিব, সো দ্যাট অনেকেই যারা জয়েন করতে পারে নাই তারা যেন লেকচারটা গো থ্রু করতে পারে। আর আমি স্পেসিফিকেশন এররের একটা ল্যাব এক্সারসাইজ আমি অলরেডি ল্যাব কোডিং, নট এক্সারসাইজ, ল্যাব কোডিং আমি গুগল ক্লাসরুমে অলরেডি আপলোড করেছি।
সো সবাইকে আমি রেকমেন্ড করব অ্যাটলিস্ট এই কোডিংগুলি যদি আমরা রান করি এবং একটু আমি ট্রাই করেছি ডু ফাইলটাকে সেলফ এক্সপ্লেনেটরি করার জন্য। প্রত্যেকটা স্টেজে আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি যে রেজাল্টগুলির মানে কি, কেন একটা থেকে আরেকটা জায়গায় আমরা যাচ্ছি। সো কেউ যদি একটু বসে সেই ডু ফাইলগুলি রান করে এবং রেজাল্টগুলি ফলো করে, তাহলে আমার ধারণা স্পেসিফিকেশন এররের জিনিসগুলি বোঝা সম্ভব হবে। সো আমরা যেহেতু আজকে কোয়ালিটেটিভ রেসপন্স মডেল শেষ করলাম, সো আই উইল ট্রাই টু ডেভেলপ সিমিলার টাইপ অফ ডু ফাইল ফর qualitative response model. Accordingly, we'll upload it in the Google Classroom. So from the next session, we will start doing panel data. আমরা প্যানেল ডেটার কিছু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট নিয়ে আমরা কথা বলতে চাই। খুব বেশি লেকচার আমাদের বাকি নেই, বাট অ্যাটলিস্ট যেই কয়েকটা লেকচার আমাদের বাকি আছে, সেই কয়েকটা লেকচার আমরা প্যানেল ডেটার কিছু জিনিস আমরা দেখতে চাই। From the next class, we will start panel data. Okay? Any questions? I'll stop here. স্যার আমাদের স্যার এই যে নেক্সট ইনকোর্সটা আছে স্যার 5 তারিখে, স্যার এটার স্যার মার্কস ডিস্ট্রিবিউশনটা স্যার একটু বলা যাবে, মানে স্যার কিরকম কোয়েশ্চেন থাকবে? মার্কস ডিস্ট্রিবিউশন বলতে কি মিন করছো তুমি? মানে স্যার কোয়েশ্চেন গুলো স্যার মানে কয়টা কোয়েশ্চেন থাকবে এবং এরকম স্যার, মানে স্যার এটা কি স্যার ফার্স্ট আগে যেই ধরনের তুমি আগে তো একটা ইনকোর্স তুমি দিয়েছো, তুমি তো দেখেছো আগে কেমন 10 মার্কসের এক্সাম হবে। সো কোয়েশ্চেনের মধ্যে সাব পার্ট থাকতে পারে, একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটার মধ্যে সাব পার্ট থাকতে পারে। ক্লাসে বলেছি ওই দিন, তুমি টাইমলি আসছো কিনা জানি না, সেটা হচ্ছে যদি কেউ স্পেসিফিকেশন এরর পড়ে আসে, অটো কোরিলেশন পড়ে না আসে, বা অটো কোরিলেশন পড়ে স্পেসিফিকেশন এরর বাদ দিয়ে আসে, রিস্ক ইজ হিমস মানে রিস্ক ইজ অন দেম, সোজা কথা। ঠিক আছে? সো তুমি যদি এরকম মনে মনে প্ল্যান করে থাকো যে ঠিক আছে, যদি 6টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 3টা যদি হয় স্পেসিফিকেশন এররের আর 3টা যদি হয় অটো কোরিলেশনের, 3টার মধ্যে যদি মার্ক থাকে 6 আর বাকি 3টার মধ্যে মার্কস থাকে যদি 4, তাহলে স্পেসিফিকেশন এরর আমি পড়বো না, 4 মার্ক ছেড়ে দিব, 6-এ আমি পরীক্ষা দিব, এবং 6তে আমি এমন পরীক্ষা দিব 6তে আমি 6 পাবো। হ্যাঁ, এরকম কনফিডেন্স যদি তোমার থাকে, আই ওয়েলকাম, বাট আমার মনে হয় আইডিয়াটা ভালো হবে না। নাফিস, তুমি জি তো স্যার। কষ্ট করেছিলা তাই না? জি স্যার, জি স্যার, আমি কোয়েশ্চেন করেছি। আমি মনে হয় তোমাকে হ্যাপি করতে পারিনি, বাট কিছু করার নাই। আর স্যার এটাও কি স্যার কোয়েশ্চেনে, মানে এর আগের ইনকোর্সটা যখন আমরা কোয়েশ্চেন লিখেছিলাম স্যার, এটাও কি স্যার সেম হবে? হ্যাঁ, কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার করতে হবে। স্যার এনিথিং এলস? ইয়েস তাওসিফ। ও ইয়া, গুড কোয়েশ্চেন। সো তুমি যেটা করতেছো তাওসিফ, সেটা হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনটা খেয়াল করে দেখো। আচ্ছা তাওসিফ, আমার মনে হয় আমরা একটু বেসিকে ফিরে যাই, তাহলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ারলি আমরা বলতে পারবো। তুমি খেয়াল করে দেখো তো, এই যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বা জেড ডিস্ট্রিবিউশন যে আমরা বের করছিলাম, এই যে বা আইডেন্টিফাই করা হয়েছিল, এই জেড ডিস্ট্রিবিউশন তো খুব ইম্পর্ট্যান্ট একটা ইনভেনশন। তুমি যে কোনো ভ্যারিয়েবল, সে যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, সেটাকে তুমি কনভার্ট করতে পারো স্ট্যান্ডার্ড নর্মালে, তাই না? এবং ওই পার্টিকুলার ভ্যারিয়েবলটা ডিস্ট্রিবিউশন না জানলেও তুমি কি করতে পারো, তুমি বলতে পারো যে এই ভ্যারিয়েবলটা ডিস্ট্রিবিউশন আমি জানি না, কিন্তু এই ভ্যারিয়েবলটা কনফার্ম এটার নেচার আসলে স্ট্যান্ডার্ড নর্মালের মতো হবে, এবং তুমি তখন স্ট্যান্ডার্ড নর্মাল ফাংশনটা ইউজ করে ওই ভ্যারিয়েবলটার পার্টিকুলার ভ্যালুর প্রবাবিলিটি কত হবে সেটা তুমি বের করতে পারো। এবং অবভিয়াসলি দোজ ভ্যালুজ আর ডেফিনেটিভ, দ্যার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু খেয়াল করো, তুমি প্রবাবিলিটিটার এগেনস্টে যখন ইন্ডেক্সটা বের করো, সেই ইন্ডেক্সটাকে যখন তুমি রিগ্রেশনে রান করো, সো অবভিয়াসলি দ্যাট বিহেভিয়ার ইজ র্যান্ডম, অ্যান্ড বাই দ্যাট ওয়ে তোমার সিস্টেমটার মধ্যে তুমি স্টকাস্টিসিটি বা র্যান্ডমনেস তুমি ইনকর্পোরেট করছো। তুমি কি বলতেছো? তুমি কিন্তু এই পুরো জিনিসটাই মানে করতেছো কেন, খেয়াল করো। তুমি ইন্ডেক্সটাকে আইডেন্টিফাই করার জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে ব্যবহার করতেছো, বাট যখন এস্টিমেট তুমি করতেছো, অবভিয়াসলি ইউ আর কনসিডারিং দি র্যান্ডমনেস। কারণ তুমি এই র্যান্ডমনেসটা আছে বলেই তোমাকে এত কিছু আইডেন্টিফাই করতে হয়েছে বা এত কিছু করতে হয়েছে। যদি র্যান্ডমনেস না থাকতো, তাহলে তো তুমি সরাসরি প্রবাবিলিটি থেকে ইন্ডেক্সটাকেই বের করে তারপর তুমি তোমার স্টেটমেন্ট দিয়ে দিতে পারতা। কিন্তু আমরা একদম আলোচনা শুরুতে আজকের ক্লাসে কি বললাম, যে 5টা ফ্যামিলি যদি থাকে, তাদের সবার ইনকামে যদি 40,000 টাকা হয়, ইজ ইট নেসেসারি যে তাদের সবারই বাসা থাকতে হবে একটা নিজের? আমরা বললাম যে না।
কেন? কারণ ওই 5টা ফ্যামিলির এডুকেশন ডিফারেন্ট থাকতে পারে, তাদের টেস্ট ডিফারেন্ট থাকতে পারে, এলাকা তাদের পছন্দ হয় না, সেই জন্য তারা বাসা কিনে না। তাদের ওয়েলথ ডিফারেন্স থাকতে পারে, তাদের হাউস হোল্ডের যে সাইজ, সেই সাইজে তাদের ডিফারেন্স থাকতে পারে। সুতরাং ইন্ডেক্স স্কোরটা তুমি যে ক্যালকুলেট করবা, সেই ইন্ডেক্স স্কোর তোমাকে ফাংশনাল ফর্মটা ইউজ করে একটা নাম্বার তোমাকে দিবে, বাট দেয়ার উইল অলওয়েজ রিমেইন সাম র্যান্ডমনেস, যেটাকে তুমি হয়তো এক্সপ্লেন করতে পারছো না, যেটা তুমি ওই রিগ্রেশন এস্টিমেশনের মাধ্যমে তুমি করছো, বেটা 1 এবং বেটা 2 এর এস্টিমেশনের মাধ্যমে তুমি করছো। এনি আদার কোয়েশ্চেন? ওকে, সো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানেই থামবো আজকে। বেস্ট অফ লাক ফর সানডেজ এক্সাম। সো 8টার সময় আমরা পরীক্ষাটা শুরু করতে চাই, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমরা আমরা যদি একটু মানে অ্যাটলিস্ট 5 মিনিটস আগে আসি, তাহলে একটু আমাদের জন্য ম্যানেজ করাটা সুবিধা হয় আর কি। ঠিক আছে? শোনো, 8টা শুরু বললেই তো তুমি 8:15 আসবা, এটা তো জানি। বাসা দূরে না হলেও তুমি 8:15 আসবা। তাওসিফ, তোমার বাসা কোথায়? কোন বনশ্রী, মানে রামপুরা বনশ্রী? এই শোনো, আমার বাসা ছিল গোরান। আমি সারা জীবন গোরান থেকে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ছি, এবং আমি কোনোদিন পরীক্ষায় লেট করিনি। তাই? আচ্ছা, প্রবলেম যেটা হয়েছে ওই দিন একটা এক্সাম আছে ডিপার্টমেন্টে, ব্যাপারটা বুঝছো? এবং সেই এক্সামে আমার ইনভিজিলেশন আছে। সো আমি আমি হয়তো হার্ডলি 15 মিনিট আমি অ্যাডজাস্ট করতে পারবো, বাট নট মোর দেন দ্যাট। ঠিক আছে, তাহলে আমরা কি সবাই এগ্রি করলাম যে আমরা 8:15 শুরু করবো এক্সাম? তাওসিফ, শুনতে পেয়েছো? নাফিস, তাহলে কি কষ্ট করে তুমি একটু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবা যে আমরা 8:15-এ ইনশাল্লাহ এক্সামটা শুরু করব? ওকে স্যার, স্যার বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন কে যেন একটা মেসেজ দিয়েছে, আমি একটু আচ্ছা, সে জিজ্ঞেস করছে ইন কোর্সের জন্য শুধু স্লাইড পড়লে অ্যান্সার করা পসিবল হবে কিনা। থ্যাংক ইউ আখি, আমি জানি না আসলে তোমাকে এটার অ্যান্সার কি দিব, যে শুধু স্লাইড পড়লেই হবে কিনা। আমি বারবার যেটা তোমাকে সবসময় মানে ক্লাসে সবসময় সবাইকে বলি, সেটা হচ্ছে আমরা লেকচারগুলি দেখব, হ্যান্ডআউটগুলো দেখব, এবং আমরা বুঝে পড়ার চেষ্টা করব। এবং তুমি আগের কোয়েশ্চেন প্যাটার্ন দেখেছো, সো কোয়েশ্চেন প্যাটার্ন আগে যেরকম ছিল এখানেও কোয়েশ্চেন প্যাটার্নটা একই একই রকম হবে। সো তুমি যদি আগে লেকচার পড়ে আগের পরীক্ষার ক্ষেত্রে অ্যান্সার করতে গিয়ে কেন স্ট্রাগল করেছো সেটা যদি তুমি বুঝো, সেই হিসাবে তুমি যদি প্রিপেয়ার হও, তাহলে আমার ধারণা শুধু তুমি না, অন্য যারা আছে তারা সবাই, তাহলে আমার ধারণা যে আমরা হয়তো খুব বেশি স্ট্রাগল করব না। কিন্তু এটা খুব সরাসরি আসলে বলা মুশকিল যে কেউ একজন লেকচার পড়লে সে সব কিছুর অ্যান্সার করতে পারবে কিনা, বিকজ এক একজনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল এক এক রকম। এবং এক্সামের যে ডিজাইন বা এক্সামের যে কন্টেন্ট, সেটা তৈরি করা হয় তোমার কনসেপচুয়াল বিল্ড আপ হয়েছে কিনা, কনসেপচুয়ালি তুমি ক্লিয়ার হয়েছে কিনা সেটা বোঝার জন্য। এনি আদার কোয়েশ্চেন্স? স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার অনেকে বলছিল যে মানে এই ইন কোর্সে স্যার অ্যাটেন্ড করা স্যার কম্পালসারি কিনা, মানে যদি কারো আগে ইন কোর্সে ভালো মার্কস থাকে তার কি এটা নো, নট অ্যাটেন্ড করতে হবে? নেসেসারিলি, নট নেসেসারিলি। আমি তো বলেছি এটা কম্পালসারি কেন হবে। আমরা বেস্ট ওয়ান কাউন্ট করব। কেউ যদি মনে করে আমি জীবনে যথেষ্ট পরীক্ষা দিয়েছি, আর পরীক্ষা দেওয়ার দরকার নাই, শুধু ইন কোর্স কেন, চাইলে ফাইনালও না দিতে পারে, কোনো প্রবলেম নাই। খালি ফাইনাল আরেকবার দিতে হবে আর কি, তখন আর ইন কোর্স তো আর দেওয়ার দরকার নেই। ওকে স্যার। ঠিক আছে, আর কিছু? কিন্তু আমার কাছে মনে হয় পরীক্ষা অ্যাটেন্ড করা একটা ভালো দিক হচ্ছে অ্যাটলিস্ট ইউ গেট টু নো দ্য কোয়েশ্চেন্স। তুমি প্যাটার্নটা সম্পর্কে জানতে পারো, ওই টপিকটাতে কোন জিনিসগুলিতে আসলে স্ট্রেস করা হয়েছে, ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেটা তুমি জানতে পারো। সো এক্সাম দেওয়া এবং সেই এক্সামটা দিতে গেলে তোমাকে একটু প্রিপারেশন নিতে হবে। সো ফাইনালের জন্য তোমার আলটিমেটলি এমনিতেও প্রিপারেশন নিতে হবে। সো প্রিপারেশনটা হয়ে যায় আর কি, এটা আমার পার্সপেক্টিভ। আর কোনো কিছু?